ওকে, তাহলে আমরা এখন গেম স্টার্ট করে দিতে পারি। কতজন যুক্ত হয়েছে? 20 জন যুক্ত হলেই আজকে আমরা গেম স্টার্ট করে দিব। ওকে, 31 জন যুক্ত হয়েছে, 32 জন। তাহলে আমরা শুরু করে দিতে পারি আমাদের। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। খেলা শুরু, স্টার্ট। সো মার্শিয়া তানজিম জাইমা, কংগ্রাচুলেশনস। সে আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা প্রতিবার পরীক্ষার সময় এন্ড অ্যাসেসমেন্ট ক্লিক করি, ওইটা আর করবো না। অর্থাৎ এভাবেই টপ 3-তে যে থাকবে সেই হচ্ছে টপ 3। কারণ ওটাতে খুবই ঝামেলা হচ্ছে, ওনারা কেন এন্ড ক্লিক করলে আবার সাফল করে দিচ্ছে কিসের বেসিসে আমি জানি না। সো এইভাবে আমাদের 6টা প্রশ্ন শেষ হওয়ার পর যে টপ 3-তে থাকবে তারাই টপ 3। সো সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাই। সেকেন্ড প্রশ্নে চলে গেলাম। ওকে, প্রশ্ন ছিল হেপাটোমেগালি অর্থ কি? হেপাটো মানে যকৃত, মেগালি মানে বড় হয়ে যাওয়া। সো যকৃত বড় হয়ে যাওয়া। মুমতাহিন ফাইয়াজ 1890 স্কোর করে বর্তমানে টপে আছে। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, তৃতীয় প্রশ্ন শেষে টপে আছে মুমতাহিন ফাইয়াজ, ঐক্য সেকেন্ড, রেদওয়ান হোসেন থার্ড। প্রশ্নটা ছিল শ্বেতকণিকা কমে যাওয়াকে কি বলে? শ্বেতকণিকা মানে লিউকোসাইট, লিউকো, আর পেনিয়া মানে কমে যাওয়া। সো লিউকোপেনিয়া হচ্ছে সঠিক আনসার। এবং সঠিক আনসার অনেকেই করেছে, 24 জন। থ্রম্বোসাইটোপেনিয়া তোমরা যারা দিয়েছো 5 জন। কেন দিলে আমার জানা নাই। থ্রম্বোসাইট মানে অণুচক্রিকা, প্রশ্নে কিন্তু অণুচক্রিকা চাইনি, শ্বেতকণিকা চেয়েছে। সো নেক্সট প্রশ্ন। সো মুমতাহিন ফায়াজ তার পজিশন সে ধরে রেখেছে, কংগ্রাচুলেশনস। চলে যাই নেক্সট প্রশ্নে।
অ্যান্ড ওয়াও, বাঁধন চলে আসছে দ্বিতীয় আননোন। এই আননোনকে আমরা জানি না, বাট মুমতাহিন ফায়াজ 4660 নিয়ে আই থিঙ্ক পরের প্রশ্নের সঠিক উত্তর করলেই সেই টপার থেকে যাবে। দেখা যাক। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা একটা ছবি তুলে নিই। মুমতাহিন ফাইয়াজ সেই হচ্ছে টপ। সো কংগ্রাচুলেশনস মুমতাহিন ফাইয়াজ, তুমি আমাকে নক করো। খুবই দুঃখের বিষয়, প্লিজ তুমি আমাকে আমার আইডিতে নক করে তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি তোমাকে কিছু আজকেই একটা ছোট্ট পেমেন্ট পাঠিয়ে দেই। এখন পর্যন্ত কেউই আমাকে নক করেনি, ঠিক আছে? তো ভাইয়া চলো, কংগ্রাচুলেশনস। আমরা আর এন্ড অ্যাসেসমেন্টে ক্লিক করছি না। এন্ড অ্যাসেসমেন্টে ক্লিক করলে সব এলোমেলো হয়ে যাবে, কিন্তু আমাদের বিজয়ী মুমতাহিন ফাইয়াজ। কেন এলোমেলো হয় আমি জানি না, তারপর আমি ক্লিক করছি, কিন্তু ক্লিক করে যে ফার্স্ট হবে সে ফার্স্ট না, মুমতাহিন ফাইয়াজই হচ্ছে ফার্স্ট। এইটা কেন আসে আমি জানি না, কী কারণে এটা চেঞ্জ হয়ে যায়। আমি আসলে জানি না। আহনাফ ফার্স্ট, আনিকা বুশরা সেকেন্ড, বা আমি জানি না এটা কী কারণে হয়, বাট তাদের নাম ছিল না। এইটা আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। এনিহাউ আমরা মুমতাহিন ফায়াজকেই পুরস্কৃত করব। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস শিখব। তো স্টার্ট করি। আজকে হচ্ছে লেকচার 5। আমরা কিন্তু অনেকগুলো মিনিং শিখে গেছি, তাই না? তোমাদের কি জানা আছে যে আমরা কতগুলো অর্থ শিখছি? অনেক অর্থ শিখেছি। তো শুরু করি। প্রথমে আসো, আজকের যে প্রথম শব্দ সেটা হচ্ছে আমরা এইটা শিখি, অস্টি। ওকে, অস্টি। অস্টি শব্দটার অর্থ কি? অস্টি শব্দের অর্থ হচ্ছে, বাংলায়ও যদি আমি লিখি তাহলে হয় অস্থি। ওকে, অস্টি শব্দের অর্থ হয় অস্থি। সহজ কথা হচ্ছে হাড়, যাকে আমরা ইংরেজিতে বলি বোন, তাই না? ইংরেজিতে বলি যাকে আমরা বোন। এবং আমরা আরেকটা শব্দ লিখি ফেলি, সেটা হচ্ছে কন্ড্রো, অর্থাৎ ওটাকে অ্যাড করে দিই, যেমন অস্টিও, মানে এর সাথে আরেকটা ওয়ার্ড বা কোনো শব্দ যুক্ত হবে, মাঝে ও দিয়ে সেটা যুক্ত হবে, তাহলে অস্টিও কন্ড্রো। তাহলে অস্টিও মানে যেমন অস্থি, কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি, যেটাকে আমরা ইংরেজিতে বলি কার্টিলেজ। বুঝছো? যেটাকে আমরা ইংরেজিতে বলি কার্টিলেজ। তাহলে অস্টিও মানে অস্থি, কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি। এই দুইটা মিনিং তো আমরা শিখলাম। এখন আমরা গত 3-4 ক্লাসে যে শিখেছি মিনিং, এটার সাথে সেইগুলোকে আমরা জুড়ে দিব, দিয়ে তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিব এবং তোমরা আনসার করবা, ঝটপট নাম্বার দিয়ে আনসার করবা। যেহেতু তুমি জেনে গেছো অস্টিও মানে অস্থি, কন্ড্রো মানে তরুণাস্থি। আচ্ছা, আরেকটা জিনিস শেখাই। যদি তুমি দেখো শব্দের শেষে ওমা আছে, OMA, ওমা, তাহলে তুমি বুঝা নিবা এটা হচ্ছে টিউমার রিলেটেড কিছু, টিউমার। আর তোমাদের মনে হয় আগে পড়াইছিলাম যে সিস বা শন মানে আমরা কি বলি, প্রক্রিয়া। এটা আগেও পড়াইছিলাম। তাহলে এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই।
আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। যদি তোমরা এটা তুলে নাও তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্ন। সো কুইজ, ক্লাসের কুইজ এটা। 1 নাম্বার, এই শব্দটা ক্লাস 19-এও শুনে থাকতে পারো না, আবার নাও পারো। অস্টিওপোরোসিস। সবাই ঝটপট কমেন্ট করো, এই শব্দের অর্থ কি? অস্টিওপোরোসিস এটার অর্থ কি বলো? আচ্ছা, তোমাদেরকে আরেকটা মজার বিষয় দেখাই। বই নিয়ে কথা বলেছো তোমরা 2-1 জন, তোমরা 1 নাম্বার দিয়ে এটার উত্তর করতে থাকো। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমাদের সাইকেলে তোমরা যারা আমাদের সাইকেলে অ্যাড আছো, ওয়েব অ্যাপে, আমাদের যে ওয়েব অ্যাপ, সেই জায়গায় তোমরা দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। প্রত্যেকটা সাইকেলে যে 3টা করে অধ্যায় আছে বা 4টা করে অধ্যায়, ওই অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবা। সেটা কীরকম আমি যদি তোমাদেরকে একটু বলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি আমার ওয়েবসাইট থেকে দেখাই। আমাদের পরবর্তীতে যখন বই বের হবে, তোমরা কিন্তু এই ফাহাদ একাডেমি এই ওয়েবসাইট থেকেই বইটা কিনতে পারবা। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। সো তোমরা অনেকেই প্রশ্ন করেছো অস্থির ছিদ্র তৈরির প্রক্রিয়া। এক্স্যাক্টলি অস্টিওপোরোসিস মানে হাড়ের এমন একটা রোগ যেখানে হাড় সহজেই ভেঙে যাবে। কেন হাড় সহজে ভেঙে যাবে? কারণ হাড়ের মধ্যে কি অনেকগুলো পোর তৈরি হবে, ছিদ্র তৈরি হবে, ফাঁকা জায়গা তৈরি হবে, তাই না? কারণ অস্টিও মানে অস্থি, পোর মানে ছিদ্র, সিস মানে প্রক্রিয়া। চমৎকার, অসাধারণ, খুবই ভাল লাগলো, এটা খুব ভাল লাগছে। কি হইল? আচ্ছা, আমরা নেক্সট একটা প্রশ্ন করি। 2 নাম্বার, তোমরা কি আর্থ্রোপোডা নাম শুনেছ? আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, ঠিক আছে? তাহলে আর্থ্রো মানে কিন্তু জয়েন্ট, যেমন আর্থ্রাইটিস হয়, জয়েন্টের ব্যথা। তাহলে আমি 2 নাম্বার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রোপ্যাথি। সো 2 নাম্বার দিয়ে বাবু আনসার করো তো। জি, 2 নাম্বার দিয়ে আনসার করো। অস্টিও আর্থ্রোপ্যাথি এইটা মানে তাহলে কি হবে? অস্টিও আর্থ্রোপ্যাথি এটা মানে কি হবে? ঝটপট। আচ্ছা, এই যে দেখো, ততক্ষণে তোমাদেরকে এটা আনসার করো 2 নাম্বার দিয়ে। এই যে দেখো, আমাদের ধরো 27 ব্যাচের সেকেন্ড ইয়ারের অফলাইন ব্যাচ যেটা, তো তাদেরকেও আমরা যেভাবে দিই, এই যে উদ্ভিদ বিজ্ঞান দাগানো বইয়ের পিডিএফ, এই যে মনে করো এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো তোমরা কিন্তু বইটা এখানে পেয়ে যাবা। তাই নতুন বই আসার আগে তোমাদের পুরাতন বই না কিনলেও চলবে, কারণ আমরা দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। এই যে তুমি একটা বই দেখতে পাচ্ছ, এটা 7ম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞান বইয়ের হাসান স্যারের 7ম অধ্যায়। দেখো, এই 7ম অধ্যায়ের একটা নাম দেখতে পাচ্ছ, এবং এই যে অধ্যায়টা শুরু হলো, এখানে তুমি দেখো 3 কালারে দাগানো দেখতে পাচ্ছ। সো লাল কালারে দাগানো মানে হচ্ছে এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। কি শাহেন শাহ কি বলে, কি আসে না? সবুজ কালার মানে তোমরা মনে রাখবা, এটা এখনো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে নাই, বাট খুবই গুরুত্বপূর্ণ।
আর হলুদ কালার মানে হাগু কালার। সো হাগু কালার একটু কম গুরুত্বপূর্ণ, রাইট? হাগু কালার একটু কম গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে এই 3 কালারে যা যা লেখা আছে মোটামুটি সবই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাকে এগুলো সব পড়া লাগবে। 3 কালার মিস না দিলে তুমি বোর্ড পরীক্ষায়ও এই চ্যাপ্টারগুলো থেকে ভালো করবা। অর্থাৎ এই পৃষ্ঠার এই কালার করা জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এবং কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? লাল কালার, কারণ বিগত বছরে আসছিল, তারপর সবুজ, তারপর হলুদ। এইভাবে তোমরা প্রত্যেকটা সাইকেলে যে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের এই দাগানো বইয়ের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছ? আচ্ছা, সো 2 নাম্বার তোমরা অনেকেই আনসার করেছো। দেখো আমরা কি শিখেছিলাম? আমরা অস্টিও মানে কি শিখেছি? অস্টিও মানে হাড়, আর্থ্রো মানে জয়েন্ট, আর প্যাথি মানে রোগ। তাহলে হাড় এবং জয়েন্টের যদি কোনো রোগ হয় একই সাথে, হাড়েরও সমস্যা, জয়েন্টেরও সমস্যা, সেটাকে আমরা কি বলবো? অস্টিও আর্থ্রোপ্যাথি। অস্টিও আর্থ্রোপ্যাথি। ফাইন, খুবই ভালো। এবার আসো 3 নাম্বার। 3 আর 4 একসাথে আনসার করবা। 3 নাম্বার হচ্ছে অস্টিয়ন, আর 4 নাম্বার হচ্ছে অস্টিওমা। 5 একসাথে 3টা, পেরি অস্টিয়াম। আচ্ছা 6 অস্টিওসাইট। যা, এই 4টা জিনিসের আনসার করতে থাকো, যে যেটা পারো। 3, 4, 5, 6। আমি একটু বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়ছি। 3, 4, 5, 6 অস্টিয়ন আমি আছি কিন্তু। অস্টিওমা কেউ গুগল করবা না, কেউ চ্যাট জিপিটি, জেমিনি, এআই কোনো কিছুর সহায়তা নিবা না। দেখি তোমার আইডিয়া কি, কি পারছো তুমি জানাও। নাম্বার দাও বাবা, কোনটা দিচ্ছ নাম্বার দাও। কে কোন নাম্বারটা আনসার করছো সেটা দাও। আরাফাত বলেছে হাড়ের পরিণত কোষ। ফাইন, এক্স্যাক্টলি। 6 নাম্বারটা অস্টিওসাইট, এটা হচ্ছে অস্থিকোষ, অস্থির পরিণত কোষ। খুবই ভালো, 6 নাম্বারটা হয়েছে। বাঁধন 4 নাম্বারটা বলেছে অস্টিওমা, হাড়ের টিউমার। থ্যাংক ইউ, খুবই ভালো, খুবই ভালো, হয়ে গেছে। দেখছো কি মজা। এইবার 3 আর 5 নাম্বারটা বলো তো। 3 আর 5 নাম্বারটা বলো। আচ্ছা দেখো, আমরা অবশ্যই শিখেছিলাম। আমরা কি শিখেছিলাম বাবু? দেখো দেখো কত মজার, তোমরা জাস্ট এগুলো একবার প্র্যাকটিস করা শুরু করবা। আমরা শিখেছিলাম পেরি। হ্যাঁ, পেরি শব্দের অর্থ হচ্ছে চারদিকে। পেরি মানে চারদিকে, পড়েছি না? অবশ্যই পড়েছি। আর অস্টিও মানে কি? অস্টিও মানে তো অস্থি, অস্থি মানে অস্থি। তার মানে পেরি অস্টিয়াম হচ্ছে এমন কিছু যেটা অস্থির চারদিকে থাকে, অর্থাৎ এটাকে আমরা বলবো অস্থির আবরণ। অস্থির আবরণ, বুঝতে পেরেছ? এটাকে আমরা বলবো অস্থির আবরণ। আর আমরা সবাই জানি অন, এই অন বলতে না একক বোঝায়। যেমন আমি যদি বলি রেচনতন্ত্রের একক কি, তোমরা বলবা নেফ্রন। স্নায়ুতন্ত্রের একক কি, তোমরা বলবা নিউরন। তাহলে অস্থির একককে বলা হয় অস্টিয়ন, ঠিক আছে? নিরেট অস্থির একককে বলে অস্টিয়ন। এখন নিরেট অস্থি কি? অস্থি 2 ধরনের, নিরেট আর স্পঞ্জি, সেগুলো আমরা পরে শিখব। তাহলে অন থাকলে একক বোঝায়। যেমন আমি যদি বলি, তাহলে বলো তো তোমরা ভাইরাসের একক কি? বলো।
ভাইরাসের একক কি? আচ্ছা, আমার একটা জিনিস খুব ভাল লাগে, ক্লাস নেওয়ার সময় না অনেকেই ভর্তি হয়। সো আমি 96 জন ভর্তি হয়েছে, 1000 দেখে আমি ক্লাস নেওয়া শুরু করেছি। তো মাশাল্লাহ এখন দেখতেছি বেড়ে গেছে, এবং তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক, যে ভর্তির ফ্লো আজকেও 100+ ভর্তি হয়ে গেছে। এবং তোমরা যারাই আলটিমেট প্যাকেজে ভর্তি হচ্ছ, আমরা কিন্তু সবাইকেই টি শার্ট পাঠাচ্ছি। তোমরা কে কে অলরেডি টি শার্ট পাইছো আমাকে জানাইতে পারো। এই যে আমাদের 28-এর একাডেমিক সাইকেলে আমরা কিন্তু মাশাল্লাহ এখন পর্যন্ত, এই যে এখন আবার একটা বাড়ল, 1116 জন ভর্তি পেয়েছি। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, এবং এটার পেছনে আসলে তোমরা আছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো চলো বলো ভাইরাসের একক কি? অনেকেই লিখেছো ভিব্রিয়ন, ভাইরন, ভেরি গুড ভেরি গুড। দেখো তোমাদের অনেকটাই হয়েছে। ভাইরাসের একক হলো ভিরিয়ন, ভাইরাস থেকে ভিরিয়ন। তাহলে ভাইয়া যখন তুমি পড়বা এটা যে কতবার আসে, ভিরিয়ন কি, তোমার যদি এই কনসেপ্টগুলো থাকে, জন মানে তো একক, ভিরি ভাইরাস, তাহলে ভাইরাসের একক হচ্ছে ভিরিয়ন। ঠিক আছে, ওকে। এবার আসো, তাহলে অস্টিওমা হচ্ছে বোন টিউমার, অস্থির টিউমার, অস্টিওসাইট হচ্ছে অস্থির কোষ। তো এখন আমি এইরকমভাবে প্রশ্ন করব, তোমরা আনসার দিবা। আমি এখন আর বলবো না ভিরিয়ন কি, আমি এখন প্রশ্নটা করব, তুমি এই শর্ট আনসার দিবা। তো তোমরা তো একটু আগে শিখলা কন্ড্রো মানে তরুণাস্থি, তাহলে আমি কন্ড্রো নিয়ে প্রশ্ন করি। আমার প্রথম প্রশ্ন 1 নাম্বার দিয়ে আনসার করো। তো তরুণাস্থির প্রোটিনকে কি বলে? 2 নাম্বার তরুণাস্থির টিউমারকে কি বলে? 3 নাম্বার তরুণাস্থির আবরণকে কি বলে? এই চারটারই আনসার দাও। তরুণাস্থির অপরিণত কোষকে কি বলে? তরুণাস্থি থেকে বাবা এই 4টা জিনিসের আনসার করো। দেখি তো কে কেমন পারে। আচ্ছা, মিনহাজ ভেরি গুড, সে বলেছে কন্ড্রোমা, কিন্তু মিনহাজ 2টাও হবে না, একটা হবে। বাঁধন খুবই ভালো, কন্ড্রোব্লাস্ট অসাধারণ। আমার যে কি ভাল লাগছে ভাই, বিশ্বাস করো, খুবই ভাল লাগছে, থ্যাংক ইউ, সেই সেই। ওয়াও, দেখো দিন শেষে আমার খুব ভালো লাগছে এই কারণে, তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই কিন্তু হাইপে ভর্তি হয়ে যায়, বাবা মা বলছে ভর্তি হয়ে যায়, ফ্রেন্ড ভর্তি হয়ে যায়, কিন্তু দিন শেষে যারা লেগে থাকে তারা ভালো করে। এই যে তোমরা দেখো আজকে 5ম লেকচার, আল্লাহ কিছু কিছু স্টুডেন্ট আছে, ভাইয়া আপনি নেক্সট ক্লাস কবে নেবেন? সত্যি বলছি খুবই ভাল লাগে, মানে তোমাদের যে আগ্রহ এইটা যাতে লাস্ট পর্যন্ত থাকে, একদম স্বপ্ন পূরণ পর্যন্ত থাকে। স্বপ্ন পূরণ তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, এখন আমাদের স্বপ্ন পূরণ কি? আমরা হয় ডাক্তার হব, না হয় ইঞ্জিনিয়ার হব, হয় ডিএমসিতে চান্স পাবো, না হয় বুয়েটে চান্স পাবো, অথবা অনেকের অনেক স্বপ্ন থাকতে পারে আলাদা। সেই স্বপ্ন পূরণ পর্যন্ত আমরা এটা ধৈর্য ধরে রাখবো। ভেরি গুড মুখতার রাফিদ, অসাধারণ। আমরা শিখিয়েছিলাম বাবা যে নামের শেষে ইন থাকলে প্রোটিন,
তাহলে আজকে আমরা শিখেছি সিএস কন্ড্রো। কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি। তাহলে এর শেষে যদি আমি ইন লাগিয়ে দেই হয়ে যায় কন্ড্রিন। তাহলে এটাই হচ্ছে তরুণাস্থির প্রোটিন। অসাধারণ। আচ্ছা, টিউমার মানে কি? ওমা। তাহলে কন্ড্রোমা। কন্ড্রোমা। সাবাস। আবরণ, আবরণ চারদিকে থাকে, তাহলে পেরি মানে চারদিকে, তাহলে পেরি অস্টিয়ামের মতো, পেরিকন্ড্রিয়াম। আর অপরিণত তাহলে ব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট। যদি পরিণত কোষ বলতো তাহলে আনসার হতো কন্ড্রোসাইট। কি সুন্দর। থ্যাংক ইউ শাফি, অনেক ওয়েট করো। থ্যাংক ইউ ভাইয়া। আমি চেষ্টা করব এইভাবে প্রতিনিয়ত পড়ানোর। দেখছো এখন কিন্তু আমরা আজকে কিন্তু অনেক শব্দ শিখি নাই। আজকে আমরা শব্দ শিখছি 3-4টা, অস্টিও, কন্ড্রো, ওমা, রাইট। কিন্তু সেটা দিয়ে দেখো আমরা আজকে অনেক শব্দ বানাতে পারছি। এবং এগুলো প্রত্যেকটা শব্দ, এই যে কন্ড্রিন, পেরিকন্ড্রিয়াম, কন্ড্রোব্লাস্ট, এই কন্ড্রোমা শব্দটা মেবি তোমাদের ইন্টারের বইয়ে নাই, কিন্তু দেখো বাকি 3টা শব্দই তোমার ইন্টারের বইয়ে আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো চলো আমরা আবার কিছু নতুন শব্দ শিখি। আমরা আবার কিছু নতুন শব্দ শিখি। কি হলো? আচ্ছা, আচ্ছা দেখি তো কে পারে। নতুন আমাদের একটা শব্দ হচ্ছে মিয়ার, MERE। এই মিয়ার মানে মনে রাখবা অংশ। মিয়ার মানে কি? অংশ। যেমন ধরো একটা মালা, একটা পুঁতির মালা। সো এই পুঁতির মালাটার ভেতর অনেকগুলো ছোট ছোট পুঁতি আছে। তাহলে পুঁতিগুলো হচ্ছে মালার একটা অংশ। ওই প্রত্যেকটা পুঁতিকে আমরা বলবো মালার অংশ, মানে মালোমিয়ার, এরকম টাইপের। তো মনে করো এটা একটা ভাইরাস। মনে করো এটা একটা ভাইরাস। এখন এই ভাইরাসটার এই যে আবরণ, এই আবরণটাকে বলে ক্যাপসিড। ক্যাপ মানে ঢাকনা, এটাকে বলে ক্যাপসিড। তো জুম করলে তোমরা দেখতে পাবা যে এই ভাইরাসটা আবার অনেকগুলো ছোট ছোট এরকম মালা, মানে পুঁতির দানার মতো। আচ্ছা আমি এইভাবে না এঁকে, সো মনে করো এই যে ক্যাপসিডটা, এটা একটা মালা যেখানে অনেকগুলো ছোট ছোট কি আছে, এই যে পুঁতি আছে, সো এগুলো দিয়ে গঠিত মনে করো। তাহলে এই পুরোটার নাম যদি হয় ক্যাপসিড, তাহলে এই ক্যাপসিডের এই প্রত্যেকটা অংশকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। যেমন এই যে দেখো এটা একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমের এই জিনিসটা হচ্ছে সেন্টার। তাহলে এটা হচ্ছে কেন্দ্রের অংশ। যেহেতু এটা সেন্টারের অংশ, মিয়ার মানে অংশ, সেন্টারের অংশ, একে বলা হলো সেন্ট্রোমিয়ার। আচ্ছা এই অংশটাকে কি বলে? এটা প্রান্তের অংশ। টেলো মানে প্রান্ত, মিয়ার মানে অংশ, এটাকে বলে টেলোমিয়ার। বুঝতে পেরেছ? এটাকে বলে টেলোমিয়ার। সো আচ্ছা, ফেলিস ক্যাটাস একটা প্রশ্ন করেছে, ভাইয়া পেরিকন্ড্রাইটিস কি হবে বাংলা? চলো আমরা নিজেরাই প্র্যাকটিস করি কি হবে। ফেলিসের প্রশ্ন হচ্ছে পেরিকন্ড্রাইটিস। তো আমরা সকলে কি জানি? আমরা সকলেই জানি যে আইটিস মানে কি। আইটিস মানে হচ্ছে প্রদাহ। আর পেরিকন্ড্রো মানে কি? আজকে কি শিখলাম? পেরিকন্ড্রো মানে কি? পেরিকন্ড্রিয়াম এটা কি জিনিস? তরুণাস্থির আবরণ। তাহলে পেরিকন্ড্রাইটিস মানে হচ্ছে পেরিকন্ড্রিয়ামের প্রদাহ, অর্থাৎ তরুণাস্থির চারদিকে যে আবরণ, সেই আবরণের প্রদাহ, সেটাকেই বলা হয় পেরিকন্ড্রাইটিস। থ্যাংক ইউ সাইদ সালমান কবির। ওকে, তাহলে আমরা নতুন একটা টার্ম শিখলাম, সেটা হলো মিয়ার। আচ্ছা, গত ক্লাসের
এখন আমাদের অনেকগুলো টার্ম শেষ, আমরা একটা 10 নাম্বার দিয়ে একটা দেখি তো পারো কি না। আচ্ছা বলো তো সার্কোমিয়ার মানে কি? দেখি সার্কোমিয়ার মানে কি, সার্কোমিয়ার দেখি তো কার মনে আছে? সার্কোমিয়ার আচ্ছা, কানের প্রদাহ কি হবে তুমি বলছো, আসলে কানের প্রদাহটা বলা যাবে না, কানের প্রদাহকে আমরা বলবো অটাইটিস, এটা বলা যাবে না। আচ্ছা সার্কো মানে তাহলে আমরা পড়ে ফেলেছি, সার্কো মানে আমরা পড়েছি যে সার্কো মানে হচ্ছে পেশি, তার মিয়ার মানে অংশ, তাহলে সার্কোমিয়ার মানে হচ্ছে পেশির একটা নির্দিষ্ট অংশ, এবং সেই অংশটাকেই বলা হয় পেশির কার্যকর একক। তাহলে পেশির যে কার্যকর একক সেটাই হলো সার্কোমিয়ার। তাহলে একক মানে কি, ওর একটা অংশ যেটা দিয়েই পুরো পেশিটা গঠিত। তাহলে সার্কোমিয়ার হচ্ছে পেশির একক, সার্কোমিয়ার হচ্ছে পেশির একক। ভেরি গুড। সো 11 নাম্বার দিয়ে তোমাদের আরেকটা প্রশ্ন করি, দেখি কার মনে আছে, তোমাদের কার মনে আছে আমরা একটু দেখি, দেখি তো এটা বলতে পারো কি না। মায়োজেনেসিস মানে কি? দেখো তোমরা অনেক শব্দ শিখছো তো, এখন অনেকগুলো ওয়ার্ড তুমি ফর্ম করতে পারছো। অস্টিওজেনেসিস মানে কি? 11 আর 12 নাম্বারের আনসার দাও। আচ্ছা আর একটা জিনিস শিখাই দিই তাহলে এখানে গত ক্লাসের সাথে মিট করে, সার্কোপেনিয়া মানে কি দেখি তো। হ্যাঁ ভেরি গুড, বলো 11, 12, 13, 11, 12, 13 এই তিনটার আনসার করো। কে কি আনসার করলে রে দেখি তো। ওকে, ইংলিশে লিখছো মানে কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তোমরা আবার কপি টপি করছো কিনা। দেখো আমরা কিন্তু তোমাদেরকে শিখিয়েছি যে জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, কোনো কিছু জেনারেট করা, তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে জেনেসিস। তাহলে আমরা তো শিখেছি মায়ো আর সার্কো মানে পেশি, তাহলে মায়োজেনেসিস মানে হচ্ছে পেশি তৈরির প্রক্রিয়া, পেশি তৈরির প্রক্রিয়া। তাহলে অস্টিও মানে কি, অস্থি, তাহলে অস্থি গঠনের প্রক্রিয়া বা অস্থি তৈরির প্রক্রিয়া। আর আমরা গত ক্লাসে শিখেছি পেনিয়া মানে কম, আর সার্কো এবং মায়ো মানে কি পেশি। তাহলে কখনো যদি তোমার পেশি কমে যায়, কিন্তু পেশি কি আসলে কমে যায় এটা না বলে, যখন আমরা বড় হই আমাদের পেশির পাওয়ার কমে যায়, পেশির শক্তি কমে যায়, সেটাকে আমরা বলবো সার্কোপেনিয়া, রাইট? ওকে, তাহলে চলো আমরা আজকে একটা নতুন কিছু শিখি আরও। দেখো তো এই ওয়ার্ডটা আমি শিখছি কিনা, LITH, লিথ মানে হচ্ছে পাথর। তাহলে লিথ মানে যদি পাথর হয় আমি A নাম্বার দেই আর B নাম্বার দিই। তোমাকে বলতে হবে ওটোলিথ মানে কি, তোমাকে বলতে হবে লিথোফাইট মানে কি, তোমাকে বলতে হবে নেফ্রোলিথিয়াসিস মানে কি। ঝটপট ABC দিয়ে তুমি কমেন্ট করো, ABC দিয়ে তুমি কমেন্ট করে ফেলো। ঝটপট কমেন্ট করে ফেলো।
ভেরি গুড। সো ওটোলিথ মানে হচ্ছে কানে পাথর। তো আমরা দেখব যে আমাদের কানের মধ্যে একটা পর্দা আছে, যে পর্দাটা ওটোলিথ। লিথ মানে পাথর, পাথর বলতে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে বুঝি। সো ক্যালসিয়াম কার্বনেট নির্মিত পর্দা যা কানে থাকে, যা কানের ভেতর থাকে। সো কানের ভেতর থাকে, ঠিক আছে? আমরা দেখব সেটা কোথায় থাকে। ভেরি গুড, যে তোমরা ওটো মানে কান বুঝতে পেরেছো। এই ফাইট বলতে উদ্ভিদ বোঝায়। তাহলে লিথোফাইট মানে যে সকল উদ্ভিদ পাথরের গায়ে জন্মায়, বিশেষ করে এগুলো বিভিন্ন শ্রেণীর শৈবাল। তাহলে যে সকল শৈবাল বা উদ্ভিদ ঠিক আছে পাথরে জন্মায় তাদেরকে বলে লিথোফাইট। এখন দেখি তো তোমরা সি নাম্বার কি আনসার করেছো। সি নাম্বার, কানে পাথর হয় না বাবা, কানে পাথর হয় না, এটা কোনো রোগ না, এটা কানের একটা নর্মাল গঠন। আল্লাহ তাআলা কানের মধ্যে এমন একটা অংশ দিয়েছে, তাকে ঢেকে রাখার জন্য একটা পর্দা দিয়েছে, ওই পর্দায় ক্যালসিয়াম কার্বনেট আছে, আমরা দেখব। আচ্ছা, নেফ্রো মানে তো কিডনির একক, মানে বৃক্ক। সিস মানে প্রক্রিয়া, আর লিথ মানে পাথর, তার মানে বৃক্কে পাথর সৃষ্টির প্রক্রিয়া। ঠিক আছে, বৃক্কের কিডনিতে যদি পাথর হয় সেটাই নেফ্রোলিথিয়াসিস। তাহলে বৃক্কে পাথর সৃষ্টির বা পাথর হওয়ার প্রক্রিয়া নেফ্রোলিথিয়াসিস, মানে বৃক্কে পাথর হয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, নেফ্রনে বলতে বৃক্কে, কারণ বৃক্ক তো একটা বৃক্ক 10 থেকে 12 লক্ষ নেফ্রন নিয়ে গঠিত। ওকে, এখন আসো, যদি কোনো শব্দের শেষে উড়িয়া থাকে, তাহলে বুঝবা যে এটা উড়িয়া যায় নাই, বরং এটা ইউরিন দিয়ে, মুতু দিয়ে বেরিয়ে গেছে। তাহলে মূত্র দিয়ে নির্গমন। এখন মনে করো তুমি মুতু করলা, পিঁপড়া এসে দৌড় মারলো, তার মানে তোমার মুতু অনেক মিষ্টি, পিঁপড়া দৌড় মেরেছে, তার মানে তোমার মুতু দিয়ে গ্লুকোজ বের হচ্ছে, তোমার ডায়াবেটিস হয়েছে। তাহলে যে গ্লুকোজ যখন মুতু দিয়ে বের হয়ে যাবে, গ্লুকোজকে আমরা বলি গ্লাইকো, আর শেষে উড়িয়া লাগালে হয় গ্লাইকোসুরিয়া। তাহলে গ্লাইকোসুরিয়া মানে কি? জয়সুরিয়ার ভাই না, গ্লাইকোসুরিয়া মানে হচ্ছে গ্লুকোজ উড়িয়া গেছে সেটাও না, গ্লাইকোসুরিয়া মানে হচ্ছে গ্লুকোজ ইউরিন দিয়ে বেরিয়ে গেছে। তাহলে মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গমন। তাহলে আমি যদি বলি মূত্রের মাধ্যমে প্রোটিন বের হয়ে গেছে, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো? প্রোটিনিউরিয়া। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন, সেটা হলো মূত্রের মাধ্যমে আচ্ছা, প্রোটিন নির্গমন তো প্রোটিনিউরিয়া। তাহলে মূত্রের মাধ্যমে বলো তো বাবা রক্ত নির্গমন হবে, তাহলে এটাকে আমরা কি বলে ডাকবো? মূত্রের মাধ্যমে রক্ত, সাজিদ নেফ্রন বানানটা হয়নি, পিএইচ হবে, পিএইচ। বলো। আপনি কপি না করে টাইপ করে অ্যাপ্লাই করেন, তাহলে হয়ে যাবে। কি লিখেছ? অনেকে লিখছে অ্যামেনুরিয়া, ব্লাডুরিয়া, এরিথ্রোসুরিয়া। আরে তোমরা বলো রক্তুরিয়া। আচ্ছা, হিম বলতে রক্ত বোঝায়, তাই না? তো সেটাকে বলে হেমাচুরিয়া। কি বলে বলো?
চুরিয়া। তাহলে মূত্র দিয়ে যদি কারোর রক্ত বের হয়, এই রোগটাকে আমরা বলবো যে আমার হেমাচুরিয়া হয়েছে বা তার হেমাচুরিয়া হয়েছে। আচ্ছা, তাহলে আর দুইটা দেই। 4 নাম্বার অ্যানুরিয়া। তাহলে বল অ্যানুরিয়া মানে কি? আর 5 নাম্বার নকচুরিয়া। বলো এই দুইটা মানে কি? অ্যানিউরিয়া, নকচুরিয়া, এই দুইটা মানে কি একটু জানিয়ে দাও। অ্যানিউরিয়া এবং নকচুরিয়া, কমেন্ট করতে থাকো। লিখতেছো? দেখি কে কি লিখলা। আচ্ছা, একজন বলছে আন্টিরিউরিয়ার সমস্যা। আচ্ছা, তাকাও, ব্যাপারটা হলো এ শব্দের অর্থ কি? এ মানে না। বায়োলজিতে এই যে গ্রিক ভাষায় এ মানে কি? না। তাহলে অ্যানিউরিয়া মানে সে মুতেই না। আসলে মুতেই না বলা ভুল। দেখা গেল প্রতিদিনে আমরা কতটুকু মুতু করি জানো? সব সময় মনে রাখবা যে একটা মানুষ প্রতিদিন 1.5 লিটার মুতু করে এবং 1.5 লিটার থুতু করে। তাহলে মানুষ ডেইলি মুতু করেও 1.5 লিটার, মানুষের ডেইলি থুতু তৈরি হয়ও 1.5 লিটার। আবার মানুষের এই মাথার আয়তনও হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। তো যাই হোক, তো মানুষ ডেইলি 1.5 লিটার মুতু করে, 1.5 লিটার থুতু করে। এখন যেখানে ডেইলি 1500 ml বা 1.5 লিটার মুতু করার কথা, কেউ যদি 100 ml 100 মিলিলিটারের কম মুতু করে, এর অর্থ সে মুতেই না, মানে মুতুই করে না। তখন সেটাকে বলবো অ্যানিউরিয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে বাবা এই যে নকচুরিয়া। এই নক্ট মানে হচ্ছে রাত। নক্ট মানে হচ্ছে রাত। দেখা গেল তোমার রাতে বারবার মুতুর চাপ আসছে, তো রাতে তুমি বেশি বেশি মুতু করতে উঠতেছো, এটাই হচ্ছে নকচুরিয়া। নকচার্নাল মানে কিন্তু নিশাচর, নক্ট মানে হচ্ছে রাত, এটা মাথায় রাখবা। তো সর্বশেষ আমরা আরেকটা শব্দ শিখি, অ্যালজিয়া। অ্যালজিয়া মানে হচ্ছে পেইন বা ব্যথা কি আকার হয় কি না, যেটাকে আমরা এক বলি, এক। যেমন তোমরা নিশ্চয়ই নাম শুনেছ হেডেক। হেড মানে মাথা ব্যথা, হেডেক। পিঠে ব্যথা, ব্যাকএক, তাই না? ব্যাকএক আমরা এভাবে বলি। কানে ব্যথা, তাহলে ইয়ার মানে কান, ইয়ারেক, এভাবে কিন্তু আমরা লিখি। বাট ডাক্তারি ভাষায় আমরা হেডেক না লিখে মাথাকে গ্রিক ভাষায় কি বল? মাথাকে গ্রিক ভাষায় বলে সেফালো। সেফালো মানে হচ্ছে মাথা। আর CAUDA কডা মানে হচ্ছে লেজ। ঠিক আছে, তাহলে সেফালো মানে যদি মাথা হয়, তাহলে মাথা ব্যথাকে আমরা ইংলিশে বলবো হেডেক, বায়োলজির ভাষায় বলবো সেফালজিয়া, রাইট? সে এটা খুব কমন শব্দ না, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না।
তবে আমি যদি এখন একটা শব্দ লিখি তাহলে বলতো বাবা, মায়ালজিয়া মানে কি আর নিউরালজিয়া মানে কি? তাহলে আমি লিখে দিই, মায়ো মানে পেশি, তাহলে পেশিতে ব্যথা, পেশিতে ব্যথা, এটা হচ্ছে মায়ালজিয়া। আর নিউরালজিয়া, নিউরন বা স্নায়ুতে ব্যথা, সেটা হচ্ছে নিউরালজিয়া। বুঝতে পেরেছ? তাহলে অ্যালজিয়া শব্দের অর্থ হচ্ছে ব্যথা। সাথে আমরা সেফালো মানে মাথা, কর্ডা মানে লেজ, এটাও শিখে গেলাম। ক্লিয়ার? অনেক কিছু শিখলাম আজকে। তোমাদেরকে আমি স্কোপ পড়াইছি বাবা, স্কোপ, স্কোপি, বলতো আমাকে একটু স্কোপি পড়াইছি কিনা? আচ্ছা, লাস্ট একটা জিনিস বলে শেষ করি। কান যেহেতু পড়লাম, নাক পড়েছি, রাইনো, চোখ। একটা জিনিস মনে রাখবা, বায়োলজিতে এই তিনটা শব্দ যদি কোথাও দেখো, তোমরা যারা চশমা পড়ো তারা দেখবা অপটিক, আরেকটা হচ্ছে অকুলো। তোমরা যারা চশমা পড়ো দেখবা চক্ষু বিশেষজ্ঞ, তোমরা ইংলিশে বলো আই স্পেশালিস্ট, বাট ডাক্তারি ভাষায় সেটাকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। সো অপথ্যালমো মানে চোখ, তাহলে চোখের ধমনীকে আমরা বলবো অপথ্যালমিক ধমনী। আবার তোমরা যারা চশমা পড়ো দেখবা যে চশমার দোকানগুলোতে লেখা অপটিক্স, অপটিক, অপটিকটাও হচ্ছে চোখ রিলেটেড। আর একটা হচ্ছে অকুলো, অকুলো মানেও বোঝায় চোখ, অকুলো মানেও কি বোঝায়? চোখ। ঠিক আছে? অকুলো মোটর, এক্স্যাক্টলি। তো চোখ, এই শব্দগুলো থাকলে বুঝবা চোখ রিলেটেড। আর যেটা তোমরা বললাম স্কোপ, স্কোপ মানে কোনো কিছুর ভেতর, কোনো কিছুর ভেতরে পর্যবেক্ষণ করা। ধরো তুমি কানের ভেতর কোনো কিছু দিয়ে পরীক্ষা করবা যে ভেতরে তোমার পর্দা ফাটছে কিনা, তার মানে অটো মানে কান, তাহলে এখানে এমন একটা মেশিন ঢুকাবা যেহেতু সে ভেতরে গিয়ে পর্যবেক্ষণ করছে, তার নাম হবে অটোস্কোপ, তার নাম হবে অটোস্কোপ। বুঝতে পেরেছ? তাহলে স্কোপ মানে কোনো কিছুর ভেতরে পরীক্ষা করা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, এবং তোমরা জানো যে আমাদের 500 টাকা এখন ডিসকাউন্ট চলছে, 2টা টি শার্ট চলছে, এটা কিন্তু ক্লাস শুরুর আগ পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু ফুল পেমেন্ট 5000 টাকাই হয়ে যাবে, আর টি শার্ট এসব কোনো কিছু আর গিফট থাকবে না। তো ক্লাস শুরু হবে 5 জুলাই। আমাদের ক্লাস টাইম হচ্ছে সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, জাস্ট এই সময় রাত 10টা থেকে 11টা। এবং এর আগেই তোমরা কিন্তু ভর্তি হয়ে নিও যদি তোমরা ভর্তি হতে চাও বা অফারটা পাও। এবং তোমরা যারা টি শার্ট পাচ্ছ তোমরা একটু গ্রুপে পোস্ট করতে পারো। ঠিক আছে? অনেকেই তো পেয়েছো। হ্যাঁ, এমবিবিএসের পড়াও অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এসএসসি 27 5 জুলাই হবে 8:30টায়।